আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আগস্ট মাসের ৫ তারিখে দুনিয়া কাঁপানো যেন গণ অভ্যুত্থান এই সুবে বাংলায় হয়ে গেল, গাঙ্গেয় বদ্বীপে হয়ে গেল। আমাদের তরুণ তরুণীরা, আবাল বৃদ্ধ বনিতারা এবং খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী এবং পেশার মানুষ যেভাবে স্বৈর শাসনের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য স্বৈরাচারী শাসকের বন্দুক, গুলি, বোমা, ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের মতো নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। এবং সেই দিনে যেভাবে সারাটা ক্ষণে ক্ষণে ঢাকার বিভিন্ন এলাকাতে দুপুর ১২টা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টি উপেক্ষা করে যেভাবে মানুষ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, পুলিশকে মোকাবেলা করেছে, এবং স্বৈরাচারী শাসকের বাসভবন, গণভবনের দরজা ভেঙে ফেলার জন্য যেভাবে মানুষ ছুটে এসেছে, এক অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা। আমার সৌভাগ্য হয়েছে একেবারে নিজের চোখে ওই দিনটি দেখার, অর্থাৎ ২০২৪ সনের আগস্ট মাসের ৫ তারিখ রোজ সোমবার সকাল ১০টা থেকে একেবারে রাত্রি ১২টা পর্যন্ত এই রাজধানীর রাজপথের গুরুত্বপূর্ণ স্থানে কি হয়েছে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। পর্দার অন্তরালে কি হয়েছে সেই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছে। তো স্বৈরাচারী একটি সরকার, ফ্যাসিবাদের একটি সরকার, জুলুমবাজের একটি সরকার, এবং সেই সরকার দ্বারা ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি। সেই সরকারের কর্মকাণ্ড দ্বারা আমি নিদারুণভাবে নির্যাতিত হয়েছি। তো তার সেই যে পতন, সেই পতন থেকে আমি উল্লসিত না হয়ে আমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, এবং আরো গভীরভাবে জেনে যে কিভাবে হলো, কিভাবে পালালো। এর কারণ হলো সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, শাসক দলের খুবই ঘনিষ্ঠ যারা রয়েছেন, মন্ত্রী, এমপি, সরকারি কর্তা, সামরিক বেসামরিক আমলা, বিচার বিভাগের ঊর্ধ্বতন বিচারপতি মহোদয় থেকে শুরু করে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন যারা ছিলেন, তাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে ক্ষণে ক্ষণে কি হচ্ছিল আমি টের পাচ্ছিলাম। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। প্রথমত দুপুর ১২টার সময় হঠাৎ করে দেখলাম যে সমস্ত কিছু, আমার ফোনটা লক হয়ে গেছে। মানে আমার যে সাধারণ ফোন, সেই ফোন থেকে আর টেলিফোন করা যাচ্ছিল না। এর মধ্যে সারা দেশে কারফিউ চলছে, ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অনেক জায়গাতে ইলেকট্রিসিটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো জায়গাতে পানিও ছিল না ওই তারিখে। তো আমার আরেকটা বিকল্প ফোন ছিল, যে ফোনটির নম্বর অনেকের কাছে নেই, কারোর কাছেই নেই। তো আমি সেই ফোন দিয়ে কথা বললাম। বাংলাদেশের একজন নামকরা রাজনীতিবিদ, এবং আমি জানি যে তার ফোনটা ট্র্যাক হচ্ছে। আর আমার ফোনটা যেখান থেকে যাক না কেন, আমার অন্য নম্বর দিয়ে আমার যে ফোনটা নর্মালি কথাবার্তা বলি, সবাই জানে যে আমি কথা বলি এবং আমি এই সমস্ত কেয়ার করি না। এই জন্য আমি যেন কথা বলতেও না পারি, ইন্টারনেট নিচে যা কিছু নিচে, তারপরে কথাও বলতে না পারি। তো এই জন্য আমার যে সাধারণ ফোনটি, সেই ফোনটি তারা লক করে দিয়েছে, আমি কথা বলতে পারছিলাম না। তো আমি অন্য একটা ফোন দিয়ে এমন একটা লোকের সঙ্গে কথা বললাম যে তার ফোন রেকর্ড হয়, এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেন সেই বিষয়গুলো শুনতে পারে। তো সেখানে আমি কতগুলো কথা বললাম, এবং আমি বললাম যে দুপুর ২টোর সময় সেনাপ্রধান ভাষণ দেবেন, এবং আমার জানা মতে প্রধানমন্ত্রীর সঙ্গে সকাল থেকে তাদের যে বৈঠকগুলো হয়েছে সেখানে জরুরি অবস্থা জারি করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সরকারের অধীনে, এবং সেটাই সেনাপ্রধান দুপুর ২টার সময় বলবেন। তো ১২টার সময় আমি বললাম যে সেনাপ্রধানের এই বক্তব্য তো কেউ শুনবে না, টেলিফোনে বলছি, কেউ শুনবে না। এবং এর কারণ হলো ইন্টারনেট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, এবং এখন মানুষ সামাজিক
মাধ্যমকে বেশি বিশ্বাস করে গণমাধ্যমের চাইতে। 2 নম্বর হলো যে টেলিভিশনকে মানুষ বিশ্বাস করে না, এক। আর হলো টেলিভিশনের যে ব্যাপ্তি, এটি এখন খুব অল্প। বেশিরভাগ টেলিভিশন এখন ইন্টারনেটে চলে। কেবল টেলিভিশন খুব কম মানুষে দেখে, অনেক এলাকাতে কারেন্ট নেই। এসব কারণে সেনাপ্রধানের যে বক্তব্য, এটি জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। দ্বিতীয়ত, শতকরা 90% মানুষ এখন বলতে গেলে রাজপথে, যারা সিদ্ধান্ত নেবেন। তো তাদের কাছে টেলিভিশনে সেনাপ্রধানের বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না। আর সেনাপ্রধান বক্তব্য দেবেন, এই জন্য রাজপথ ছেড়ে দুপুর 2টার সময় গিয়ে তার বক্তব্য শুনবেন, আমার কাছে মনে হচ্ছে না। ইন্টারনেট চালু না করলে সেনাপ্রধানের এই বক্তব্য মাঠে মারা যাবে। এই বিষয়টি একেবারে একটা টনিকের মতো কাজ করলো, ইনজেকশনের মতো কাজ করলো। দেখলাম যে ওই দিন 15 মিনিটের মধ্যে ইন্টারনেট চালু হয়ে গেছে। আমার কাছে আগেই একটা রিপোর্ট আমি তৈরি করে রেখেছিলাম যে সরকারের পতন হবে। কেন জানি আমি একদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, সরকারের পদত্যাগ এই হেডলাইন দিয়ে। আমি যখন ইন্টারনেট আসলো সঙ্গে সঙ্গে দুপুর 1টার সময় আমি ভিডিও আপলোড করে দিলাম যে সরকারের পদত্যাগ। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে গেল। এরপর হঠাৎ করে সেই 15-20 মিনিটের মধ্যেই সেই ইন্টারনেট খোলার সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে বিশাল মিছিল এসে যাত্রাবাড়িতে আটকে আছে। বিমানবন্দর উত্তরার যে উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত লোকজন এসে গেছে 1:15টার মধ্যে। বোঝার চেষ্টা করেন, 1:15টার মধ্যে। এবং এই খবর গণভবনে পৌঁছে গেছে এবং এই খবর যাকে বলা হয় সেনা প্রধান থেকে শুরু করে সবার কাছে পৌঁছে গেছে এবং তারা সবাই এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1:15টার সময় অনেক অনুনয় বিনয় করে বোঝানোর চেষ্টা করলেন যে আপনার কাছে দুটো অপশন, আপনি বাংলাদেশে থেকে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করুন অথবা আপনি পালিয়ে যান, আমরা আপনাকে সাহায্য করছি। তো তিনি তার স্বভাব অনুযায়ী অহংকার দেখালেন, গালাগাল করলেন এবং তারা যে পরামর্শ দিল তার জন্য ভর্ৎসনা করলেন যে তোমাদেরকে আমি নিয়োগ দিয়েছি বিশ্বাস করে, এখন তোমরা আমার সাথে বেইমানি করছো, এই সমস্ত কথাবার্তা বললেন। কিন্তু উপস্থিত যারা ছিলেন কথা ব্যক্তি, পুলিশের, সেনাবাহিনী, নৌবাহিনীর, বিমান বাহিনীর, অন্যান্য গোয়েন্দা সংস্থার যারা লোকজন ছিলেন, তারা অনেকটা মাহরুম হয়ে পড়লেন। তো মাহরুম হয়ে পড়লেন এবং বললেন যে দেখেন, যাই আপনি কিছু করেন না কেন, 45 মিনিটের বেশি লোকজন আটকে রাখা সম্ভব হবে না। ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু তারপরেও তিনি বললেন যে না, তোমরা গুলি চালাও, আমি যাব না, আমি মরে যাবো, কিন্তু আমি এই গণভবন ছাড়বো না। তখন উপস্থিত যারা কর্তা ব্যক্তি তারাও ভয় পেয়ে গেলেন। এর কারণ হলো জনগণ কিন্তু ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে এসছে। তো এই অবস্থাতে প্রধানমন্ত্রী যারা SSF আছেন, তো তারা তাদের যে শপথ ভঙ্গ করে তারা অস্ত্র সমর্পণ করতে পারবে না, ওখানে তাদেরকে গুলি করতে হবে, তাদেরকে মরতে হবে। এবং ওখানে কত লাখ লোক মরল, কত হাজার লোক মরল, এটা SSF ডিকশনারিতে নেই। এটা SSF নিজেরা মরল, এইভাবেই তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় এবং এটাই তাদের ম্যানুয়াল। এবং ওখানে গণভবন, বঙ্গভবন দুটিতেই কতগুলো যাকে বলে লাইট কামান রয়েছে। তারপরে সেখান থেকে আকাশে উড়ন্ত হেলিকপ্টারকে ভূপাতিত করার জন্য টেকনোলজি রয়েছে, আর অনেক অস্ত্রশস্ত্র রয়েছে। ফলে গণভবন থেকে যদি আক্রমণ চালানো হতো তাহলে সেখানে কয়েক লাখ লোককে মেরে ফেলানো সম্ভব ছিল। তো এই অবস্থাতে যারা উপস্থিত তারাও বিপদের মধ্যে পড়ে গেলেন, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেলেন এবং তারা গণভবনে অবস্থানরত শেখ রেহানার সাহায্য নিলেন। ভিন্ন রুমে গিয়ে, অন্য রুমে গিয়ে শেখ রেহানার সঙ্গে অনেক কথাবার্তা বললেন। তো শেখ রেহানাও তার বোনকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি সেখানেও জিদ দেখালেন। তারপরে সেনা প্রধান থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তারা বাধ্য হয়ে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর সন্তান, তার সঙ্গে কথা বললেন। তো এখন আমরা সবাই অনেক অনেক কথা বলি, কিন্তু এই খবরটা জানার পর আমার খুব ভালো লাগলো যে জনাব সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু পরিবেশ পরিস্থিতিটা বুঝতে পারলেন এবং তিনি তার মাকে কনভিন্স করতে পারলেন। এবং আমি তো একটা সময় আওয়ামী লীগ করেছি, তারপর শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলাম, জয়েরও খুব কাছাকাছি ছিলাম। তা আমি এই দুজনের সম্পর্ক জানি। জয় পুতুলের সাধারণত প্রধানমন্ত্রীর উপরে কথা বলেন না, প্রধানমন্ত্রী যা বলেন ঠিক অনুগত সন্তানের মতো তারা সেটা চোখ বুজে পালন করেন, মুখ বুজে সহ্য করেন এবং তার যে কোনো সিদ্ধান্ত মাথা নুয়ে তারা পালন করেন। তো জয় ঠিক তার সেই যে বেড়ে ওঠা সেই চরিত্র নিয়ে হঠাৎ করে এমন কিছু একটা করেছেন বা বলেছেন যা কিনা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল এবং শেখ হাসিনার যে আবেগ, সেই আবেগের উপর গিয়ে তার যে বিবেচনা শক্তি বা শেখ হাসিনার যে ক্রোধ, জিদ, সেই জিদকে বঙ্গবন্ধু ভয় পেতেন
সেই জিদের উপরে গিয়ে সজীব ওয়াজেদ জয়ের যে ইনফ্লুয়েন্স প্রভাব এটি তার মায়ের উপর বেশি কাজ করেছিল। ফলে জয়ের বক্তব্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পালিয়ে যাবেন। এবং যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, অন্যান্য যেগুলো আসছে রেকর্ড করা 45 মিনিট সময়, এই জিনিসগুলো কিন্তু আসলে ফেক, ইটস নট দ্য রাইট থিং। তো এই জয় যখন বললেন তখন তার হাতে সময় ছিল মাত্র 15 মিনিট, অনলি 15 মিনিট। আপনি দেখুন, শো 1টা থেকে আধা ঘন্টা পর্যন্ত এই আলাপ আলোচনা কিন্তু হয়েছে। এই আলাপ আলোচনার মধ্যে তিনি রাগ হয়েছেন, প্রধানমন্ত্রী তিনি কেঁদেছেন, তিনি হতাশার কথা বলেছেন, এবং কাপড় চোপড় গোছানোরও সময় তিনি পাননি। এর কারণ হলো এগুলো গুছিয়ে দেওয়ার মতো তার কোনো প্রস্তুতি ছিল না, একটা পর্যন্ত তো তিনি এই ব্যাপারে চিন্তাই করেননি। ফলে বলতে গেলে তার যে পরনের কাপড় চোপড় যা কিছু ছিল একেবারে ওই অবস্থাতেই তাকে কিন্তু দিল্লি যেতে হয়েছে। এবং আপনারা দেখেন দুপুরের খাবার কিন্তু এই যে যারা গণভবন আক্রমণ করেছে তারা কিন্তু সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়েছেন, মানে সেখানে দুপুরে রাজকীয় খাবার ছিল, সব রান্না করা ছিল এবং সেইগুলো অক্ষত, তিনি মুখেও দিতে পারেন, একটু পানিও মুখে দিতে পারেননি। ওই অবস্থাতেই তাকে কিন্তু হেলিকপ্টারে করে ঠিক জাস্ট দুটো ঘড়ির কাঁটায় যখন 2টো বাজে তখন এই গণভবন থেকে হেলিকপ্টারটি যখন উড়ল, তখন যারা গণভবনে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন তারা সম্ভবত মহাখালী পর্যন্ত ছিলেন। মহাখালীর ওই জায়গাটাতে তাদেরকে আটকে রাখা হয়েছিল। এরপরে জনগণকে ছেড়ে দেওয়া হয় এবং তার পরের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। তো এই হলো শেখ হাসিনার দেশ ত্যাগের আগে 2 ঘন্টার যে বাস্তব রূপ, 12টা থেকে একেবারে সেই দুপুর 2টা পর্যন্ত। খুবই দুঃসময় এবং খুবই দুর্বিষহ সময়, এবং কিয়ামতের ময়দানের যে দুনিয়াতে যে ভার্সনটি হয় সেই ভার্সনের একটি বাস্তব রূপ। আল্লাহ যেন কোনো মানুষকে শেখ হাসিনার মতো এরকম বিপদে না ফেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করেন, আমরা যেন শেখ হাসিনার মতো এইরকম ভুল, এরকম অপরাধ, এরকম অন্যায়, এরকম জুলুম যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।